তো 90% সারা বাংলাদেশের 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, শুধু ব্যাংক খাত থেকেই। এবং 3 লাখ টাকা একেবারে সরাসরি পাচার, আর 2.5 লাখ টাকা, 5.5 লক্ষ কোটি টাকা, আর 2.5 লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট। এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট। এই মানে 15 বছর 16 বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত এই যে মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে, অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার। এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। আজকে ব্যাংকগুলো ধ্বংসের পথে, একেবারে আপনার খেলাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে যে চিন্তা করা যাবে না। এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে, এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চলে। যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহ্বর বানিয়েছেন, অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছেন, তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন, অথচ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আরও যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা ধূলিসাৎ করেছেন। যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাকাটা নিয়ে। সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে, নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছে। প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো সেখানে জালিয়াতি করেছেন তারা, এবং তখনই আপনার সমস্ত পত্রপত্রিকায় সেই জিনিসগুলো এসছে। একটা লুটেরা, একটা পাচারকারী, একটা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে এই সমস্ত সেক্টর। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, এমনকি ভারতেও চিকিৎসা করিয়েছি। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এশিয়াতে আপনারা এখানে আলোচনা করছিলেন, এশিয়াতে নার্সিংয়ের যে মর্যাদা এখান থেকে চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকায়। কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে বয়স অনেক হয়তো ছোট, কিন্তু সে যখন সেবা করছে, মানে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নততর সেবা তো হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করে সে যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি শুধু সেবাই নয় তাদের। আমি একটা বিষয়ে মানে হাসপাতালে ভর্তি হলাম, তারপর কিছুটা যখন সুস্থ বোধ করলাম, কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না। যে ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি, তখন তারা আমাকে ছাড় দিল। ডাক্তারের কিন্তু এরপর আর কোনো দায়িত্ব ছিল না, আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে নার্সদের হাতে ছেড়ে দিল। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সে সেখান থেকে ছাড়ে। আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলাম, সত্যিকার অর্থে বলতে দ্বিধা নেই। সামাজিকভাবে নার্সদের পেশাকে
এখনও কিন্তু অবমূল্যায়ন করা হয়। আমি আরেকটু কথাই বলবো যে একটু হেয় করা হয়, এ নার্স এটা, কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা, সেটা কখনোই উল্লেখ করা হয় না। সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ থেকে দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিংয়ের উপর গ্র্যাজুয়েশন আছে, নার্সিংয়ের উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছেন। তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগতভাবে আমরা বাংলাদেশ না, এশিয়ার মধ্যেই সেটি দেখা যায়। আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি, সেখানেও দেখেছি যে হয়তো আমাদের চাইতে কিছুটা ইমপ্রুভড, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারেননি, সেটা একটা বড় দিক। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি, যতটুকু দেখি, যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের পরেই, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রুগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাদের, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। আমি আজকেই একটা পত্রিকায় পড়ছিলাম যে 14 গ্রামে হেলথ কমপ্লেক্সে 30 জন নার্সের দরকার, সেখানে অর্ধেকের নার্স সেখানে নেই। 30 জনের মধ্যে অর্ধেকের নার্স তাদের নেই, এবং যারা আছে তারা আবাসনের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তাদের যে বেতন, সে বেতনও তো উল্লেখযোগ্য না। সে বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া নিতে হয়, এবং সে বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া দিতে হয়। তো 90% সারা বাংলাদেশের 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। তারা হেলথ কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক, তাদের সেই ব্যবস্থাটুকু করা হয়। সম্পূর্ণরূপে তারা মানে আবাসনের সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত ছিল, এই কারণেই যে তাদের তো সার্বক্ষণিক কাজ, মানে 3 শিফটে কাজ করতে হয়, সেইটা স্ট্রিক্টলি তো মেনটেন হয় না। কখনো কখনো দেখা গেছে যে 12 ঘন্টাও কাজ করতে হয়েছে, কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে, তাকে হয়তো 2 শিফট কাজ করতে হচ্ছে। এবং কত জরুরি উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হয়তো পিজি বা 2-1টা জায়গায় আপনার হতে পারে, কি বলে যে হয়তো কিছু আবাসনের ব্যবস্থা আছে, কিন্তু মানে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে তো সেটি তো নেই। সেটা না থাকার কারণে আজকে মানে অনেক ক্ষেত্রেই মানুষ মানে উন্নত চিকিৎসা বঞ্চিত হচ্ছে। আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার, সিনসিয়ার ডাক্তার দরকার, আন্তরিক ডাক্তার দরকার, তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্য যে লজিস্টিক সাপোর্ট এবং রাষ্ট্রের যে মানে সাপোর্ট যেটা দরকার, সেটা রাখতে হবে, সেটা অব্যাহত থাকতে হবে। এই যে আমরা মেট্রো রেল দেখছি, এই যে আমরা ফ্লাইওভার দেখছি, তাহলে যে জিনিসটা সাধারণ মানুষকে উপকার দেবে, সেই জিনিসে উন্নত কোথায়, সেই দিকটা উন্নত কোথায়? সেখানে তো কোনো উন্নতির আমরা কোনো লক্ষ্য দেখলাম না। এত কথা, এত বাগড়ম্বর 15 বছর ধরে শুনলাম, এই করছি সেই করছি, এত মেগা প্রজেক্ট। তো এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি? এই মানে উড়াল সেতু, ফ্লাইওভার, যেখানে মানুষের হিউম্যান ইন্ডেক্সের যে সূচক ইন্ডেক্সের যদি নিচের দিকে থাকে হিউম্যান ডেভেলপমেন্টটা, মানুষের উন্নয়নটা, তাহলে কিসের উন্নয়ন? যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে, তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে, তাহলে উন্নয়নটা কিসে? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে।